পঞ্চমী আর বোধনের আগেই পুজো মুডে রয়েছে বাঙালি, পুজো মুডে রয়েছি আমরা। আর আজকে আমার পোশাক সৌজন্যে রয়েছে প্রিয়গোপাল বিষয়ী। প্রাণের পুজোয় মাতোয়ারা রয়েছে বাংলা। বৃষ্টির ভ্রুকুটির মধ্যেও কিন্তু রাজ্য জুড়ে একেবারে উৎসবের মেজাজ। কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। চতুর্থীর রাতে মণ্ডপে মণ্ডপে ছিল জনজোয়ার। সকাল থেকেও মণ্ডপে মণ্ডপে ভিড়। সাবেক থেকে থিম, ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর অবশ্যই এই মুহূর্তে আমরা নজর রাখবো দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী সর্বজনীন দুর্গাপুজোর দিকে, কারণ এই পুজো থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়ামের আদলে তৈরি করা হয়েছে। আসুন সরাসরি চলে যাই এই পুজো মণ্ডপে। আমাদের প্রতিনিধি রয়েছেন অর্পণের কাছ থেকে জানবো এই পুজো মণ্ডপের পুরো বিষয়টা, অর্থাৎ থিম কেমন রয়েছে এবং যারা যারা দেখতে আসছেন পুজো তারাই বা কি বলছেন। অর্পণ, দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মার্কনি দক্ষিণ পল্লী, এবছর তাদের থিম থাইল্যান্ডের বিখ্যাত যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের আদলেই তৈরি এই মণ্ডপ। এবং এই গোটা মণ্ডপে জুড়ে কিন্তু স্টিলের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, যেমন চামচ থেকে আরম্ভ করে স্টিলের ধূপদানি এগুলি কিন্তু মণ্ডপের ভেতর তৈরির ক্ষেত্রে কিন্তু মণ্ডপের কারুকার্যে এগুলি ব্যবহার করা হয়েছে। এবং দর্শনার্থীদেরও নজর কেড়েছেন এই পুজো মণ্ডপ। অর্থাৎ দেখাই যাচ্ছে যে আজকে এই পঞ্চমীর সকাল থেকে কিন্তু মানুষের ঢল, অর্থাৎ প্রত্যেকেই সব পরিবার নিয়ে তারা আসছেন এই মণ্ডপে, বিভিন্ন দর্শনার্থীরা। এবং এখানে কিন্তু অনেকেই আসছেন, কথা বলার চেষ্টা করব। আজকে মার্কনির এই মণ্ডপ কেমন লাগলো? খুবই ভালো লাগলো, ভেতরের কাজটা অনেকই ভালো করেছে। কেমন লাগলো? সারাদিনে কি প্ল্যান? সারাদিনে দেখি, এখন বন্ধুদের সাথে কোনো প্ল্যান নেই, ঠিক সুন্দর হয়েছে মন্দির। প্রত্যেকেই যারা আসছে তারা এখানে কিন্তু এখানে প্রতিমা দর্শন করছেন এবং মণ্ডপ দর্শন করছেন। পাশাপাশি এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু তারা আসতে শুরু করে দিয়েছে। এবং আমি একবার ভেতরে, যে মণ্ডপের যে ভেতর, সেই ভেতরে কিন্তু অনেকেই কিন্তু তারা ছবি তুলছেন, সেলফি। সেই মণ্ডপের ভেতরটা আমি একবার দেখানোর চেষ্টা করব এবং এখানে যারা দর্শনার্থীরা যারা আসছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। এবং দেখা যাচ্ছে এই যে মণ্ডপ, মার্কনির ভেতরের যে মণ্ডপ, সেই মণ্ডপের ভেতর কিন্তু একেবারেই সেজে উঠেছে। এবং যে কথা বলছিলাম তোমায়, যে স্টিলের বেশ কিছু জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এই মণ্ডপের কারুকার্যে, সেগুলি ব্যবহার করে কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে এখানে ঘুরে এখন সিটি সেন্টারে যাওয়ার প্ল্যান আছে। পরিবারের সাথে বেরিয়ে প্রত্যেকটা মণ্ডপ দেখা হচ্ছে, কেমন? ভালো, যথেষ্ট ভালো করেছে। পুজোতে ঘোরার প্ল্যানটাই তো সব থেকে বড় ব্যাপার। এই কয়েকটা দিনের জন্যই তো আমরা সকলে অপেক্ষা করে থাকি। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। আচ্ছা, থিমের পুজোয় কি শুধুমাত্র এগিয়ে রয়েছে? একেবারেই কিন্তু নয়। থিমের পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে এগিয়ে রয়েছে জমিদার বাড়ির পুজো এবং সাবেকিয়ানা পুজো। থিমের টক্কর এবার নয়, বরং সাবেকিয়ানারই বন্দনা এবং মহিষাদল রাজবাড়ির পুজোয় আজও কিন্তু রয়েছে অটুট ঐতিহ্য। আর রাজবাড়িতে প্রতিপদ থেকেই শুরু হচ্ছে দেবীর আরাধনা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 1776 থেকে সাবেকি প্রতিমায় বন্দনার রীতি কিন্তু রয়েছে। 250 বছরের পুজোর জৌলুস কমলেও কিন্তু কমেনি সেখানে প্রাণের টান। মহিষাদল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত রয়েছে সেখানে। এই মুহূর্তে কি ছবি জানবো সুজিতের কাছ থেকে। সুজিত, রুমেলা, দেখো, তুমি বলেই দিলে এবং সেখানে কি বললে না, রানী জানকী দেবী 250 বছর আগে সূচনা করেছিলেন। তারপর হয়তো সময়ের সঙ্গে সঙ্গে বৈভব কমেছে এবং প্রতিপত্তি কমেছে রাজবাড়ি পরিবারের, কিন্তু পুজোকে ঘিরে যে নিয়ম নিষ্ঠা তা কিন্তু কমেনি। দেখো, একচালার প্রতিমা, যে প্রতিমায় চোখ রাখলে মন ভালো হবে। এবং শুভ মহাপঞ্চমীর সকালে বাইরে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ভেতরে পুরোদমে পুজোকে ঘিরে আলাদা আবেগ রয়েছে। তোমাকে দেখাতেই হবে যে এখানে কিন্তু আলাদা যে কাহিনী রয়েছে, সেখানে কিন্তু জনশ্রুতি শুধু নয়, সেখানে দেখা যায় এই কৃষিক্ষেত্র, যেখানে পিন্টুকে বলবো সহকর্মী দেখাতে, এই যে দেখো ধানের যে অঙ্কুর হচ্ছে, এটার মধ্যে এই দুর্গাপুজোয় একটা আলাদা কাহিনী রয়েছে। সে কাহিনী বলে এই এলাকার চাষাবাদ, যে এই এলাকা কৃষিক্ষেত্র কেমন চাষ হবে প্রতিবার পুজোতে, এরকম করেই কিন্তু সবটাই জানান দেয়। এবং সেটা চলে আসছে 250 বছর আগে। এই কাহিনীটা কি? ইতিহাসবিদ অর্ণব রায় আমার সঙ্গে আছে। কি কাহিনী? এটা যেহেতু পুরো কৃষি অঞ্চল, এখানে কোনো ইন্ডাস্ট্রি কিছু নেই, আর আজ থেকে 250 বছর আগে তো ইন্ডাস্ট্রির কোনো প্রশ্নই ছিল না। সেক্ষেত্রে প্রতিপাদ তিথি থেকে মহিষাদল রাজবাড়ির পূজা শুরু হতো এবং প্রতিপাদ থেকে একটা করে ঘট উঠতো। একটু আগে যে দেখানো হলো এই যে বেদি,
অঙ্কুরিত ধানের শীষ দেখা যাচ্ছে। তার মানে কি এই এই বেদিটা তখন বড় করা হতো, এর উপর 9টা ঘট প্রতিস্থাপন করা হতো, এই পঞ্চশস্য এবং ধানই বেশি দেওয়া হতো। এবার দেখা যেত যে দশমীর দিন পুরো সুন্দর একটা ঘাসের কার্পেটের মতো হয়ে গেছে। তার মানে যে বছর ভালো এই ধানটা গজাবে, সবুজ দেখাবে, সেই বছর ভালো কৃষি উৎপাদন হবে। এবং ইনারা তো উত্তরপ্রদেশ আগত এবং পার্মানেন্ট সেটেলমেন্টের অন্যতম জমিদার। আমাদের হচ্ছে শোভাবাজার, কান্দি রাজপরিবার আর মৈশাল রাজপরিবার, এই তিনটে হচ্ছে আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম জমিদার। তো সেক্ষেত্রে যেহেতু কৃষির উপর বেস করে আছে, এটা একটা নতুন ধরনের জিনিস, এটা কিন্তু অন্য কোথাও দেখা যায় না। এটা অন্য কোথাও দেখা যায় না, কিন্তু আরো অনেক কিছু রয়েছে। তুমি বর্তমান বংশধর রুদ্র প্রসাদ গর্গ, কি বলবে? দেখুন, এটা তো আমাদের প্রাচীন ঐতিহ্য। আজ থেকে প্রায় 251 বছর আগে 1774 সালে আমাদের বংশের ধর্মপ্রাণা রানী জানকী দেবী দুর্গাপুজোর প্রচলন করেন। আমাদের তো সাবেকি প্রতিমা, একচালার ঠাকুর। আমাদের এখনও সেই মায়ের বাঁদিকে অষ্টকলশ স্থাপনা করা হয় এবং ডান দিকে আমাদের যে শস্যের বীজ বপন করা হয়, যেটি আমাদের অন্ন মহাশয় বললেন, একেবারে সুজিত বংশ পরম্পরায় এই পুজো চলে আসছে। আমরা দেখছিলাম মহিষাতলের রাজবাড়ির পুজো। অনেক ধন্যবাদ সুজিত।